বিশু লাঠিয়াল, চগ্গা সবাই একে একে মারা যাচ্ছে। চৌধুরীও ভয়ে কাঁপছে। ওরা যখন জানতে পারবে আমি গ্রামে ফিরেছি, আবার নতুন করে ষড়যন্ত্র করবে, কিন্তু আমি তাতে ভয় পাই না। দেখুন, আমি ভূত প্রেত বিশ্বাস করি না। আপনার কি মনে হয় আত্মা মানুষ মারতে পারে? এখন তো তাই মনে হচ্ছে। সেদিন রাতে আমি 5 জনকে দেখেছিলাম জঙ্গলে, তখনই আমার সন্দেহ জাগে। তাই মালাকে বলেছিলাম পালিয়ে যা, কিন্তু কেন যে মালা আমার কথা শোনেনি? যখন আপনি মালার বিপদ দেখলেন তখন চিৎকার করলেন না কেন? সেই সুযোগই আমি পাইনি। ফেরার পথে পেছন থেকে কে যেন মাথায় একটা বাড়ি মারল। সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চেতনা ফিরে আসে, হাত পা মুখ বাঁধা অবস্থায় নিজেকে পাই। শুনে খারাপ লাগছে। যাকে দেখতে এলাম তার দেখা এই জন্মে আর পাবো না। সে যাগ্যে। মাঝি দাদা, আমাকে আবার পৌঁছে দিয়ে আসতে হবে যে। আরে কি যে বলেন, ফিরে যাবেন? আজ না হয় আমার বাড়িতে থাকুন, ভালো না লাগলে কাল ফিরে যাবেন। দয়া করে না বলবেন না, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। জসিম মাঝি, আমাদেরকে সামনের ঘাটে ছেড়ে দাও। সুমন করিম চাচার কথা ফেলতে পারল না। মোহনগঞ্জ পাহাড়ি জনপথ, চারিদিকে সবুজে ঘেরা, দেখে মনটা ভরে গেল। অনেকটা এগিয়ে এসে করিম চাচা বললেন, ওই যে সামনের বাড়িটা, ওটাই আমার বেগম এই বয়সে আমাকে প্রায়ই সংশোধনাগারে দেখতে যেত। একটা কথা, আমরা গরিব, তবে অতিথি এলে মনে খুব আনন্দ পাই। চলুন, খাওয়া দাওয়া সেরে গ্রাম দেখতে বেরোবো। কর্তা, করিম মিয়া ছাড়া পেয়ে ফিরে এসেছে। আমাদের আরো সাবধানে থাকতে হবে। তাই বলছিলাম, এই বুড়োটাকে মেরে একটু গুম করে দিলে হয় না? করিম মিয়া দুদিন পর এমনিতেই মরে যাবে, ওকে নিয়ে চিন্তার আর কিছু নাই। বিশু লাঠিয়াল যজ্ঞাকে যে মেরেছে সে সাধারণ মানুষ নয়, একমাত্র তান্ত্রিকই বলতে পারবে। আচ্ছা, তুই কি তান্ত্রিককে খবর দিয়েছিস? হ্যাঁ কর্তা, আমি নিজে গিয়ে খবর দিয়ে এসেছি। আজ সন্ধ্যার মধ্যে চলে আসবেন। কর্তা, থানার বড়বাবু এসেছেন। মনে হয় কোনো ভালো খবর আছে। থানার বড়বাবু? তাই তো, বসার জন্য একটা চেয়ার নিয়ে আয়। আরে বড়বাবু যে, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বিশেষ কাজে আপনার সাথে দেখা করতে এলাম। আমি কি ভেতরে আসতে পারি? সে আর বলতে হবে নাকি? আসুন আসুন, ভেতরে আসুন। আপনার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা আছে। বলুন, কি খবর নিয়ে এলেন? দেখুন, মালার কেসটা নিয়ে উপর থেকে ভীষণ চাপ আসছে। করিম মিয়াকে মহামান্য আদালত মুক্তি দিয়েছে, প্রকৃত দোষীকে ধরতে আদেশ দিয়েছে। না হলে আমার চাকরি থাকবে না। আমাদের 2 জন লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তার রহস্য তো এখনো জানতে পারলাম না বড়বাবু। দেখেন বড়বাবু, আমার বিশ্বাস এই সব কাজ ভূত প্রেতের। আপনি সারা দেশের তান্ত্রিক নিয়ে আসুন, যত টাকা লাগে আমি দেব। কেন বুঝতে পারছেন না? আদালত ভূত প্রেত বিশ্বাস করে না। তন্ত্র মন্ত্র আপনি নিজে করুন, শুধু আইনের বিষয়টা আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে ঠিক আছে, এই বড়বাবুর জন্য 1 লক্ষ টাকা নিয়ে আয়। নিস্তব্ধ গ্রাম। ভূতের ভয়ে সন্ধ্যা হলেই গ্রামের সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু সুমনের ঘুম আসে না। 2 দিন হয়ে গেল বাড়িতে ফোন করা হয়নি। এখানে নেটওয়ার্ক পাওয়া খুবই মুশকিল। কাল যেভাবেই হোক ফিরে যেতেই হবে। কেন জানি মালা নামের মেয়েটির জন্য খুব খারাপ লাগছিল।
ঠিক তখনই কানে ভেসে আসে অদ্ভুত একটি মেয়ের কণ্ঠ। ঘর থেকে বেরিয়ে এসে চারিদিক দেখতে লাগলো, কাউকেই দেখতে পায় না। আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে। রাতের গ্রাম আরও সুন্দর লাগছিল। জ্যোৎস্না রাতে নদী যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সুমন হেঁটে হেঁটে নদীর ধারে চলে যায়। নিজেকে বেশ একা লাগছিল। এমন সময় ফোন বেজে ওঠে। মা ফোন করেছে। হ্যালো মা। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। আমি কাল বিকালের মধ্যেই ফিরবো। এখানে নেটওয়ার্কের প্রবলেম, তাই তোমাকে ফোন করতে পারিনি। ফোন শেষ হতেই চারিপাশ ভারী হয়ে এলো, কেমন যেন এক শীত শীতে অনুভূতি। এমন সময় পিছন থেকে একটি মেয়ে বলে উঠল, নদীর ধারে বাতাস বেশ ঠান্ডা, তাই না? আমিও প্রায় রাতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে আকাশে তারার মেলা দেখতাম। আচ্ছা, আপনি কি কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছেন? না না, কারো অপেক্ষা নয়, ঘুম আসছিল না, তাই নদীর ধারে চলে এলাম। কেন জানি মনে হয় আপনাকে কোথায় যেন দেখেছি। সে যাকগে, কাকে যেন বলছিলেন কালকে ফিরে যাবেন, কেন জানতে পারি? একজনের সাথে দেখা করতে এসেছিলাম, দুর্ভাগ্য তার হলো না, তাই ফিরে যাচ্ছি। আচ্ছা, রাতে একা চলতে আপনার ভয় লাগে না? এক সময় লাগতো, এখন সবাই আমাকে দেখে ভয় পায়। আসি, ভালো থাকবেন। মেয়েটি অন্ধকারে মিলিয়ে গেল। সুমন মালাকে চিনতে পেরেছে, তবে মুখে তা প্রকাশ করল না। একটি জীবন্ত মানুষের চাইতে আত্মার সাথে কথা বলা অনেক কঠিন, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। বড় চিন্তায় আছি তান্ত্রিক। তুমি এসেছো বলে মনে অনেকটা শান্তি পেলাম। এবার বলো তো, আমার দুই চেলাকে কে মেরেছে? আমি কালো শক্তির সাধনা দিয়ে বুঝতে পেরেছি এটা কোনো ভয়ঙ্করী আত্মার কাজ। একটা সত্যি সত্যি উত্তর দেবেন, আপনারা কি কোনো নিষ্পাপ মেয়ের উপর অত্যাচার করেছিলেন? তা করেছি বৈকি। মেয়েটিকে দেখে আমার পছন্দ হয়েছিল, তাই একটু আনন্দ করেছিলাম। আপনি জ্ঞানী লোক, বুঝতেই পারছেন। আমার কথায় খারাপ নেবেন না। মেয়েটির আত্মা যতদিন প্রতিশোধ না নিতে পারবে ততদিন মুক্তি পাবে না। প্রতিহিংসার আগুনে এখন ভয়ঙ্করী হয়ে উঠেছে। আরে তান্ত্রিক, কোনো একটা উপায় বের করে আমাদেরকে বাঁচাও। টাকা পয়সা যা লাগে আমি দেব। যদি মেয়েটির কোনো বস্ত্র নিয়ে আসতে পারেন তাহলে যজ্ঞ করে মেয়েটিকে মুক্তি দেব, তাতে আপনারাও বেঁচে যাবেন। এ আবার কি কঠিন কাজ! আমি এক্ষুনি যাচ্ছি, মেয়েটির ঘর থেকে একটা কাপড় নিয়ে আসব। আপনি যজ্ঞের আয়োজন করুন। হরি গভীর রাতে বেরিয়ে পড়ে মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। চারিদিক নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক। গভীর জঙ্গল পেরিয়ে যেতে হবে নদীর ধারে, সেই মেয়েটির বাড়িতে। কিছুটা এগিয়ে আসতেই থমকে দাঁড়ায়। সাদা কাপড়ে ঢাকা কেউ যেন দাঁড়িয়ে আছে সামনে। সাথে সাথে সাদা কাপড় সরে গিয়ে বেরিয়ে আসে সেই মেয়েটি যাকে ওরা মেরেছিল। ভয়ে হরির অন্তরাত্মা কেঁপে ওঠে। কিরে, চিনতে পেরেছিস আমাকে? আমার কাপড় আনতে যাচ্ছিস আমারই ঘরে? এত বড় সাহস! তোরা কি ভেবেছিলি এত সহজে আমি ছেড়ে দেব? দেখ মালা, আমার কোনো দোষ নাই, সবার সাথে শুধু আমি একটু অংশগ্রহণ করেছি। তুই তুই আমাকে মারিস না, ছেড়ে দে মালা। সেদিন আমিও তো তোদের কাছে হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোরা আমাকে ছাড়লি কই? একদম মেরে এই গাছে ঝুলিয়ে দিলি।
আমার পিতৃতুল্য করিম চাচাকে তোরা ফাঁসিয়ে দিলি। আমার ভুল হয়ে গেছে, আমাকে আমাকে মাফ করে দে মালা। পাপীদের শাস্তি মৃত্যু। এক এক করে তোদের সবাইকে আমি মারবো। আজ আবার কি হলো চৌধুরী বাবু? বলেছি তো, আমি যতদিন এই থানায় আছি আপনাদের কিচ্ছু হবে না। কি আর বলবো, ডাইনি কাল রাতে হরিটাকেও মেরে দিল। এখন মনে হচ্ছে কাউকে ছাড়বে না। একটা উপকার করতে পারবেন? কি উপকার বলুন? মালার যে কোনো একটা কাপড় এনে দিন, তান্ত্রিক বলেছে তাতেই কাজ হবে। মালার কাপড় কোথায় পাবো? গায়ের কাপড় আদালতে জমা পড়েছে, বাকি যা ছিল আপনারা তো সবই পুড়িয়ে দিয়েছেন। ধ্যানে বসে মেয়েটির আত্মচিৎকার শুনতে পাই। যতই কাছে ডাকি ততই দূরে সরে যায়। কি হলো মহারাজ, কিছু বলছেন? মেয়েটিকে জব্দ করা গেল? এই আত্মাকে জব্দ করা এত সহজ নয়। একটা কাপড় চেয়েছিলাম, তাও পারলেন না। এখন মনে হচ্ছে আপনাদের বাঁচাতে গিয়ে আমার প্রাণটাই না চলে যায়। আমাকে মাফ করবেন, আমি কিছুই করতে পারবো না। মহারাজ যাবেন না, আপনাকে অনেক টাকা দেব মহারাজ। এখন উপায়, বন্দুক ঠিক করে ধরে রাখিস, দেখা মাত্রই গুলি চালাবি। হাসির শব্দ শুনতে পেলাম। মেয়ে মানুষের হাসি, ডাইনি নয় তো? যা, আগে ডাইনিটাকে মেরে আয়। যাবো বলছেন? যদি ডাইনিটা আমাকে মেরে ফেলে তখন কি হবে? ভয় পাচ্ছিস কেন? তোর হাতে বন্দুক আছে, গুলি চালিয়ে ডাইনির মাথা ফাটিয়ে দিবি। সত্যি বলছেন? বন্দুকের গুলিতে ডাইনি মরবে তো? এত ভয় পাচ্ছিস কেন? সামনে তাকা। দেখ মালা, জানি আমার ভুল হয়ে গেছে, সবাইকে তো মেরে দিয়েছিস, এবার আমাকে ছেড়ে দে। ছেড়ে দেবো বলছিস? মৃত্যুকে ভয় পাচ্ছিস? এবার বল বল, আমি কি দোষ করেছিলাম যার জন্য আমার জীবনটাকে তুই শেষ করে দিলি? তোকে না মারলে আমি ইহকাল থেকে মুক্তি পাবো না।